নমস্কার। আজকে সামসারা যোগা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি শুভাশিস মুখোপাধ্যায় এখানে একটি আলোচনার আয়োজন করেছি। আমাদের আলোচ্যের বিষয় হলো অস্টিও আর্থারাইটিস, যেখানে মূলত হাঁটুর ব্যথা বা নি পেইন নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন কয়েকজন শিক্ষার্থী, তার মধ্যে রয়েছেন সুমন, সুমন্ত, অমরেন্দ্র। তো প্রথমে আমাদের অস্টিও আর্থারাইটিস, এটাকে বাংলায় বলা হয় বাত। আমরা সাধারণত বাত বলে থাকি। তো এর মধ্যে চারটি জিনিস আমি উল্লেখ করতে চাই, বা চারটি বিষয় নিয়ে, চারটি পয়েন্ট নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই। একটা হলো যে অস্টিও আর্থারাইটিস বা বাত এটা কি, এই ডিজিজটা কী ধরনের একটা ডিজিজ। 2 নম্বর হচ্ছে এই ডিজিজটা কেন হয়। 3 নম্বর হচ্ছে কিভাবে হয়, তার প্যাথোলজিক্যাল চেঞ্জেস কী হয়। এবং 4 নম্বর হলো এর ট্রিটমেন্ট প্রসিজিওর এবং তার থেরাপিউটিকভাবে কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে অস্টিও আর্থারাইটিস, অস্টিও কথাটির অর্থ হলো বোন, আর টিস কথাটির অর্থ হলো ইনফ্লামেশন। আর আর্থ এ কথাটির অর্থ হলো স্কেলেটন। বা বোন সংক্রান্ত। তাহলে ইনফ্লামেশন অফ দ্য বোন বা অস্থি সন্ধির প্রদাহ, বাংলায় বললে বলে প্রদাহ। তো এটা যে কোনো বয়সে হতে পারে। মূলত 35 বা 40 বছরের পর থেকেই এটি বেশি রকমের হয়। এই রোগটা হচ্ছে এক ধরনের ডিজেনারেটিভ ডিজিজ বা ক্ষয়ে যাওয়া। রোগটা যেহেতু আমি প্রথমেই বলেছিলাম রোগটি কী, এটাই হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিজিজ, ডিজেনারেটিভ অর্থোপেডিক ডিসঅর্ডার। ওকে, তাহলে হাড়ের বা বোনের ক্ষয়ে যাওয়া। তো সেই ক্ষয়টা কিভাবে হয় তার জন্য একটুখানি ওই বোনের স্ট্রাকচারটা, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এটাকে একটুখানি আমাদের সামান্য একটু বলার দরকার আছে। যদি আমি আজকে হাঁটুর বাত নিয়ে আলোচনা করি, তাহলে ওই হাঁটুর অস্থিসন্ধি এইটা একটুখানি আমি সামান্য একটু আলোচনা করছি। হাঁটুর অস্থিসন্ধি হচ্ছে ওপর থেকে নেমে আসে ফিমার, আর নিচে আছে সিন বোন বা টিবিয়া। এটা হচ্ছে নিচে আছে। টিবিয়ার সাথে যুক্ত আছে ফিবিউলা, আর এদের সামনে আছে, অ্যান্টেরিয়রলি আছে প্যাটেলা। এটি হলো একটা খুব সিম্পল নি জয়েন্টের একটি ডায়াগ্রাম। এবারে এই যে জয়েন্ট, ইনফ্লামেশনটা মূলত এই জয়েন্ট এবং তার সংলগ্ন অঞ্চলে হয়। এই জয়েন্টটা বোনের সাথে যুক্ত থাকে, এই মাঝখানে থাকে দুটো বোনকে সেপারেট করে থাকে কার্টিলেজ। এই কার্টিলেজকে মেনিসকাস বলে, হাঁটুর ক্ষেত্রে কার্টিলেজকে বলে মেনিসকাস। এই দুটি বোন যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে। এবার এই লিগামেন্টের অনেক রকম, তার পজিশন অনুযায়ী অনেক রকম নাম হয়। ল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল লিগামেন্ট, যেমন এদিকে রয়েছে ল্যাটারাল লিগামেন্ট, এদিকে রয়েছে মিডিয়াল লিগামেন্ট। এইভাবে বিভিন্ন রকম শক্ত দড়ির মতো কিছু লিগামেন্ট দিয়ে এই দুটি বোন যুক্ত থাকে। কিন্তু আর থাকে ওপর থেকে, যখন আমাদের কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং, এই দুটি মাসেল থাকে নি জয়েন্টের ওপরে, থাইয়ের একটা থাকে সামনের দিকে, একটা থাকে পেছনের দিকে। তাহলে সামনের দিকে যে মাসেলসগুলো থাকে কোয়াড্রিসেপস, তার টেন্ডন নেমে আসে এই হাঁটুর উপরে। যখন হ্যামস্ট্রিং, সার্টোরিয়াস, সেমিটেন্ডিনালিস,
সেমি মেমব্রেনালিস, বাইসেপস ফিমোরিস, এই যে হ্যামস্ট্রিং মাসেলস তার টেন্ডনও এসে যুক্ত হয়, কয়েকটা যুক্ত হয় টিবিয়ার সাথে, কয়েকটা যুক্ত হয় ফিমারের এপিকন্ডাইলের সাথে। তাহলে এই টেন্ডন, কার্টিলেজ আর হচ্ছে লিগামেন্ট, তার ওপরে থাকে একটা সাইনোভিয়াল ক্যাপসুল। এই জয়েন্টের ওপরে এই কার্টিলেজ দিয়ে যে জয়েন্টটা মাঝখানে রয়েছে দুটি বোনকে, তার ওপরে থাকে জয়েন্টের সাথে কভার করে থাকে সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেনের ভেতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, যার মধ্যে দিয়ে এটা একটা লুব্রিকেটিং অয়েল, যার মধ্যে দিয়ে দুটি জয়েন্টের যেন ফ্রিকশন না হয়, সেটা ফ্রি মুভমেন্ট করতে পারে, সেই জন্য রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড। এবারে আমি বললাম যেটা একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার। ডিজেনারেশন মানে ক্ষয়ে যাওয়া। তো কীরকমভাবে ক্ষয়ে যায় বা কেন ক্ষয়ে যায় সেটা একটু আলোচনা করে নিই। ক্ষয়ে যাওয়াটা হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিট কম হতে পারে, তার ফ্রিকশন বেশি হতে পারে, তার মধ্যে কোনো রকম আঘাতজনিত কারণে হতে পারে, আবার স্ট্রেস বেশি হলে তার জন্য হতে পারে, শরীরে কোনো ধরনের ইনফেকশন হলে তাহলেও হতে পারে, হ্যাবিট থেকে, আমাদের হ্যাবিচুয়াল পশ্চার থেকে। তুমি একটা কি বললে? হ্যাঁ, যেটা ওভারওয়েট থাকলে বা ওবেসিটি থাকলে সেটা হচ্ছে বডি ওয়েটের থেকে যে স্ট্রেস পড়ছে তার থেকে হয়। মাসেলসের উইকনেস, লিগামেন্টের উইকনেস, তার প্রপার পজিশন, যে একটা গ্র্যাভিটির উপরে আমরা যে দাঁড়িয়ে আছি, আমাদের বডির অ্যালাইনমেন্ট, এটা যদি প্রপারলি এই বডি ওয়েটটা একটা প্রপার লাইন অফ বডি ওয়েটের মধ্যে, লাইন অফ গ্র্যাভিটির মধ্যে দিয়ে প্রপারলি হাঁটুর মধ্যে দিয়ে যদি সেটা না যায়, তখন যে ডিসব্যালেন্স হয়, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়, তার জন্য আনইভেন স্ট্রেস তৈরি হয় হাঁটুতে, তার থেকে হতে পারে। তো এই অনেকগুলো কারণ আছে। ইনজুরিকে একটা কথা একটু আগে বললাম, ওটা হচ্ছে ট্রমা। একে বলে ট্রমাটিক, যদি ইনজুরি থেকে হয় সেটা হয় ট্রমাটিক আর্থারাইটিস। কারণ একবার যদি ইনজুরি হয় তার মধ্যে প্যাথোলজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জেস শুরু হয়। আমাদের বডির একটা নিজস্ব প্রোটেক্টিভ একটা সিস্টেম আছে, যার জন্য ইনজুরিটাকে সে রিকভার যখন করতে যায়, তার মধ্যে যে প্রোটেক্টিভ মেকানিজম কাজ করে, তার থেকেও আর্থারাইটিস হতে পারে। আবার ইনফেকশন থেকে হতে পারে, কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল কোনো রকম ডিজিজ, যেমন চিকেন পক্স, এই ধরনের ডিজিজ থেকেও জয়েন্টের মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধে, সেখান থেকে ইনফ্লামেশন হয়ে হতে পারে। আর এই ডিজিজের এগুলো তো হলো মোটামুটি কারণ। তার আর কিভাবে হয়, যখন এইগুলো যখন হচ্ছে, তার জন্য লিগামেন্ট এবং এই বোন আস্তে আস্তে এখানে ক্ষয় হতে শুরু করে। লিগামেন্টের মধ্যেও খুব হালকা ধরনের রাপচার তৈরি হয়। আরেকটি ছবি আমাকে আঁকতে হবে যেখানে আমি মেনিসকাসটা দেখাতে পারবো। এটা যদি আমরা টিবিয়াকে, এটা হচ্ছে টিবিয়ার, যদি আমি সুপিরিয়র টু অ্যান্টিরিয়র এরকম একটা ভিউ দেখি, তাহলে মেনিসকাসটা রয়েছে ঠিক টিবিয়ার ভেতরে অর্ধচন্দ্রাকৃতি আকারে। এর মধ্যেও একটু রাপচার তৈরি হয় বা একটু ছিঁড়ে ছিঁড়ে যায়। তার মধ্যে রয়েছে এখানে দুটি, ঠিক প্যাটেলার পিছনে রয়েছে দুটি লিগামেন্ট, একটা হচ্ছে অ্যান্টিরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট আর একটা হলো পস্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট। এই ক্রুশিয়েট লিগামেন্ট একে অপরকে ক্রস চিহ্নের মতো করে রয়েছে, একটি সামনের থেকে পিছনে আর একটি পেছন থেকে সামনে, এইভাবে। এবারে যে লিগামেন্ট, যে ক্রুশিয়েট লিগামেন্ট রয়েছে, সেখানের মধ্যেও কোনো রকম যদি ওই ট্রমা, তুমি যেটা বললে, আঘাত আসে, সেটাও ছিঁড়ে যেতে পারে। তাহলে এতগুলো যে কারণ, সেই কারণের মধ্যে থেকে যেটা তৈরি হচ্ছে
এর মধ্যে বোনের মধ্যে ক্ষয় হচ্ছে, লিগামেন্টের মধ্যে ক্ষয় হচ্ছে, মেনিসকাস ছিঁড়ে যাচ্ছে, টেন্ডনের মধ্যে ক্ষয় তৈরি হচ্ছে। এই সমস্তগুলো মিলিয়ে যেখানে ব্লাড সার্কুলেশনের প্রপার মুভমেন্ট হচ্ছে না, জয়েন্টের যে ফ্রি মোবিলিটি কমে যাচ্ছে, তার মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকমতো কন্টিনিউ থাকছে না, তার ফলে এই যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটাকে রিকভার করা বা সেটাকে রিপেয়ার করার মতো অপরচুনিটি হচ্ছে না, যার জন্য আস্তে আস্তে সেখানে ক্ষয়টা আরও বেড়ে যাচ্ছে। এবার যখনই ক্ষয় হলো আমাদের বডির প্রোটেক্টিভ সিস্টেম কি করবে, সেটাকে রিপেয়ার করার চেষ্টা করবে। রিপেয়ারটা কিভাবে হবে, সেখানে আরও ব্লাড ফ্লো বাড়াতে চাইবে। হলো ব্লাড ফ্লো যদি বাড়াতে চায়, সেখানে প্রথমেই তৈরি হবে একটা ইনফ্লামেশন, মানে টিস্যু, সফট টিস্যুগুলো একটু একটু ফুলে যাবে, একটা সোয়েলিং হবে, সেখানে ফ্লুইড ডিপোজিট হবে, সেখানে হবে প্রচণ্ড ব্যথা। তারপরে তার যে ফ্রি মুভমেন্ট, জয়েন্টের যে ফ্রি রেঞ্জ অফ মোশন, সেইটা কমে যাবে, সেটা অনেকাংশে সেটা ব্যাহত হবে, সে ঠিকমতো জয়েন্ট রেঞ্জ অফ মোশন থাকবে না। তারপরে সেখানে ওয়েট বেয়ার করা যাবে না, হাঁটতে গেলেই ব্যথা হবে। এই যে ব্যথা বা পেইন, এটা নি জয়েন্টের ক্ষেত্রে বা যে কোনো জয়েন্টের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর রকম হয়। তার কারণ হলো এখানে নার্ভাস সিস্টেম এখানে কানেক্টেড রয়েছে। যে কোনো এখানে নার্ভাস সিস্টেমের যে তার যে কানেকশন, সেটা এতটাই বেশি, সামান্য রকমের একটু রাপচার বা একটুখানি ডিজেনারেশন বা ইনফ্লামেশন হলেই প্রচণ্ড রকমের পেন সৃষ্টি হয়। এই পেন হলে তখন যে পেশেন্ট, তার যখন পেন হচ্ছে, সে তখন মোবিলিটি কমে যায়, তার জয়েন্টের ভেতরে লিগামেন্টের যে ফ্লেক্সিবিলিটি, তার যে ইলাস্টিসিটি, সেটা কমে যায়। তাহলে কি হলো, লিগামেন্টগুলো বা টেন্ডন এবং মাসেল সেখানে একটুখানি রিজিড বা স্টিফ হয়ে যেতে চাইবে। তাহলে একটি কারণের থেকে আরেকটি কারণের দিকে চলে গেলাম, একটা থেকে একটি ক্ষতিকে পূরণ করতে গিয়ে তার সাথে আরও অনেকগুলো ক্ষতির সৃষ্টি হলো। এইভাবে আস্তে আস্তে জয়েন্টের ক্ষয় বাড়তে থাকে, লিগামেন্ট, কার্টিলেজ, টেন্ডন, সংলগ্ন মাসেলস, সফট টিস্যু, এগুলো হয়ে যায় অত্যন্ত উইক, সেগুলো হয়ে যায় সফট, কন্টিনিউয়াসলি ব্যথা বাড়তে থাকে এবং একসময় হাঁটা অত্যন্ত দুষ্কর হয়ে যায়। ফাইনালি আমরা আসছি তার সিমটম এবং তার কীরকম থেরাপোটিক অ্যাপ্রোচ নেওয়া হবে সেইটা। সিমটমের মধ্যে হচ্ছে, প্রথমেই হলো পেইন, খুব ভয়ানক রকমের পেইন হবে। তারপরে হবে রেডনেস, এবং এটা যদি ক্রনিক স্টেজে চলে যায়, একটা হয় সাধারণত অস্টিওআর্থারাইটিস একদিনে হয় না, দীর্ঘদিন ওই সামান্য ব্যথা এবং ডিজেনারেশনের যে প্রসেস, এটা কিন্তু অ্যাকিউট সেভাবে অ্যাকিউট হয় না, এটা ক্রনিক স্টেজে গিয়েই এই ধরনের জিনিসগুলো তৈরি হয়। দীর্ঘদিন ধরে আস্তে আস্তে ভুগে তারপরেই এরকম একটা স্টেজে পৌঁছায়। কাজে প্রাথমিক ক্ষেত্রেই যদি অ্যাটেনশন নেওয়া যায়, তাহলে পরে এতটা এরকম স্টেজে পৌঁছানোর সম্ভাবনা কম। এবারে যখন আমরা সিমটমের মধ্যে প্রথমেই বললাম পেইন, খুব সাংঘাতিক রকমের পেইন তখন হবে যখন এই ক্ষতির পরিমাণটা অত্যন্ত বেশি হবে, তখনই পেইন সৃষ্টি হবে। একটা ইনফ্লামেশন হবে, সেরকম ক্ষেত্রে ফ্লুইড ডিপোজিট হবে। ফ্লুইড ডিপোজিটের কারণ হলো সফট টিস্যু ক্ষয়ে যাওয়া, সেটাকে তো আমাদের বডির যে প্রোটেক্টিভ সিস্টেম সেটাকে প্রতিরোধ করতে যাবে, সেখানে ফ্লুইড ডিপোজিট হবে। আর রেডনেস হবে, এর থেকে কখনো এটাও হতে পারে একটু জ্বর হতে পারে, ফিভারিশ ভাব আসতে পারে, হাঁটতে প্রচুর কষ্ট হবে, পা পুরোপুরি ভাঁজ করা যাবে না, সিঁড়ি দিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে নামা, এটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্যই একটি সাধারণত এটা কেন আমি বললাম 35 থেকে 40 ইয়ার্সের পরে হয়, আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে ডাইজেশন সিস্টেম একটু উইক হয়ে যায়। আমরা তো সবাই সেরকমভাবে রেগুলার এক্সারসাইজ করা, ডায়েট মেনটেন করা, এটা তো করতে হয়তো আমাদের মধ্যে অ্যাওয়ারনেস থাকলে আমরা করি, কিন্তু সাধারণত আমরা খুব দরকার না পড়লে করি না। তবে আজকালকার দিনে অনেক অ্যাওয়ারনেস বেড়ে গেছে স্বাস্থ্য চর্চার উপরে, যোগ চর্চার উপরে। এই সমস্তগুলো যদি আমরা রেগুলারলি কিছু এক্সারসাইজ করে যেতে পারি, বা আমাদের যদি স্বাস্থ্য সচেতনতা থাকে, তাহলে হয়তো এটা এতটাখানি খারাপ অবস্থায় নাও পৌঁছাতে পারে। তো আমাদের হ্যাবিচুয়াল
যেসব ওয়ার্ক রয়েছে, যারা দীর্ঘদিন ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করছেন, যাদের একদম সেডেন্টারি লাইফস্টাইল, তাদের ক্ষেত্রে মুভমেন্ট কম এবং তাদের ক্ষেত্রে মাসেলসের লিগামেন্টের স্ট্রেংথ কমে যায়, সেক্ষেত্রেও হয়। সেই কারণটা আমি একটুখানি ব্যাখ্যা করব, সেটাও আমি একটুখানি আসবো। তা সিমটমের মধ্যে মূলত আমি 4টে বললাম। একটা হলো পেইন, 2 নম্বর হলো সোয়েলিং, 3 নম্বর হলো প্রবলেম ইন ওয়াকিং, রানিং তো অসম্ভব হয়ে যায়। 4 নম্বর হলো রেডনেস। মূলত সফট টিস্যু ইনজুরি থেকে হয়। 5 নম্বর হলো একটা ক্র্যাকিং সাউন্ড হয়। এই ক্র্যাকিং সাউন্ড দেখবেন অনেকেই হাঁটার সময় বা মাটিতে বসার সময়, ওঠার সময় খট খট করে এক ধরনের একটা আওয়াজ হয়। অনেকেই বলে, এই আওয়াজটা কি আমাকে জিজ্ঞেস করে এটা কি ভালো নাকি এটা ভালো নয়, এটা কেন হয়? এর কারণটা হলো এই সাইনোভিয়াল ফ্লুইড যদি ড্রাই হয়ে যায়, ল্যাক অফ মোবিলিটি বা ল্যাক অফ মুভমেন্টের জন্য, ল্যাক অফ রেঞ্জ অফ মোশন প্র্যাকটিস না করার জন্য, তখন হয় কি দুটি বোনের ভেতরে যে ঘর্ষণ হয় তার জন্য এই ক্র্যাকিং সাউন্ডটা তৈরি হয়। আবার আধুনিক বিজ্ঞানে অনেক রিসার্চে বলে সেখানে যে সাইনোভিয়াল ফ্লুইড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, সেই কার্বন ডাইঅক্সাইড ওই টিস্যু স্পেসের মধ্যে জমা হয়। ভাঁজ করলে, পা হাঁটু ভাঁজ করলে, খুললে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যখন বাইরের টিস্যুতে বেরিয়ে আসে বা বাইরের সফট টিস্যু থেকে বাইরের স্কিনে আসে বা ভেসেলের মধ্যে আসে, আর্টারি বা ভেসেলের মধ্যে আসে, তখন এই ধরনের একটা ফট ফট করে একটা শব্দ হয়। কিন্তু এইটা হওয়ার একটা অর্থ হলো তোমার অলরেডি ইনজুরি শুরু হয়ে গেছে, ডিজেনারেশন অলরেডি সেখানে হচ্ছে। সেটার একটা সিমটম হলো এই ক্র্যাকিং সাউন্ড। ওকে, তো এইগুলো কয়েকটা হলো সিমটম। এবার ফাইনালি আমরা আসছি তার থেরাপিউটিক অ্যাপ্রোচ বা ট্রিটমেন্টের জন্য, বা আমরা কোন কোন ব্যায়াম করলে, কিভাবে আমরা এক্সারসাইজ করলে, কোন কোন আসন করলে আমরা এর হাত থেকে মুক্তি পাবো। তো এর মধ্যে একটা কথা বলি যে সম্পূর্ণভাবে পেইন রিলিফ সম্পূর্ণভাবে সম্ভব নয়, কিন্তু সেটাকে ম্যানেজ করা যায়। এটা অ্যাকচুয়ালি এই কথাটা বলা সত্য, এটা পুরোপুরি কিওর না, কিন্তু ম্যানেজমেন্ট, এটা ভালো করে ম্যানেজমেন্ট করতে হয়। প্রথমত হচ্ছে অবশ্যই একজন অর্থোপেডিক সার্জন বা মেডিকেল প্রফেশনাল, তার পরামর্শ নিতে হবে। তিনি কি বলছেন তা সেই অনুযায়ী চলতে হবে। তারপরে তিনি যদি রিফার করেন তাহলে থেরাপিস্টের কাছে, বা উনি যদি যোগা করতে বলেন তাহলে যোগা করতে আসার জন্য সেরকমভাবে যোগা প্র্যাকটিস করতে হবে। উনি যদি ফিজিওথেরাপি করতে বলেন তাহলে ফিজিওথেরাপিস্টের কাছে যোগাযোগ করতে হবে। সেই জন্য মূলত প্রথমে এর দেওয়া হয় NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, বা যাকে আমরা সহজ কথায় বলি পেইন কিলার, ব্যথার ওষুধ, এটা থাকে। তার সাথে মেডিকেল প্রফেশনাল বা অর্থোপেডিক যিনি আছেন ডাক্তার, উনি তার সাথে আরও কিছু, যিনি অভিজ্ঞ ডাক্তার, উনি সেরকম তার সাথে আরও কিছু ওষুধ দেবেন যেটা জয়েন্টকে হিল করতে সাহায্য করবে। তার সাথে কিছু ক্যালসিয়াম থাকতে পারে, কিছু মলম থাকতে পারে, কিছু পেইন কিলার অয়েনমেন্ট বা পেইন কিলার স্প্রে থাকতে পারে, সেরকম হলো। এরপর থাকবে এক্সারসাইজ। এক্সারসাইজের তিনটে লক্ষ্য। একটা হলো রেঞ্জ অফ মোশন, জয়েন্ট রেঞ্জ অফ মোশন, এটাকে
বৃদ্ধি করা। জয়েন্ট রেঞ্জ অফ মোশন রেস্ট্রিক্টেড হয়ে যায়, পুরোপুরি হাঁটুকে খোলা বা বন্ধ করা যায় না। তাহলে জয়েন্ট মোবিলিটি এটা প্রথম শুরু করতে হবে। তবে নি জয়েন্টের ক্ষেত্রে নি জয়েন্টের কত রকমের মুভমেন্ট হয় সেটা আগে একটু জানা দরকার। নি জয়েন্টের মূলত দু রকমের মুভমেন্ট হয়। একটা নি জয়েন্ট হলো একটি হিঞ্জ জয়েন্ট, তো এখানে একটা হয় ফ্লেকশন, একটা হয় এক্সটেনশন, একটা খোলা বন্ধ করা, এবং হয় সামান্য রোটেশন, ইন্টারনাল রোটেশন আর এক্সটার্নাল রোটেশন। তো এই মুভমেন্ট দুটি এইটাকে ফ্রি করতে হবে। এবার এটা ফ্রি করার জন্য সবার ক্ষেত্রে একরকমভাবে হয় না। আমি যদি শুধু একটা চেয়ারে বসে বা দাঁড়িয়ে বা মাটিতে বসে এটাকে যদি ফ্রি করার চেষ্টা করি, সব ক্ষেত্রে সেটা কার্যকরী হয় না। কোথাও হয়তো একটু ওয়েট দিতে হয়, কোথাও একটুখানি স্ট্রেচ করতে হয়। এইভাবে এক একটা ক্ষেত্রে এক এক রকমভাবে অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর হলো এক্সারসাইজের স্ট্রেংথ বৃদ্ধি করা। স্ট্রেংথ কিসের স্ট্রেংথ বৃদ্ধি করব? একটা হচ্ছে মাসেলসের। নি জয়েন্টের ওপরে তো কোনো মাসেলস থাকে না, মূলত হিপের থেকে যে মাসেলসগুলি এসছে সেগুলি নি জয়েন্টকে কভার করে। একটি মাসেলস সেটা সবসময় দুটি জয়েন্টকে কভার করে। থাইয়ের ওপর থেকে বা হিপ জয়েন্ট থেকে এসেছে কোয়াড্রিসেপস, আর সামনের দিকে বা অ্যান্টেরিয়র পার্টে আছে, আর পস্টেরিয়র পার্টে আছে হ্যামস্ট্রিং। এছাড়াও অ্যাডাক্টার, আর আমাদের কোমরের সাইড থেকে আছে একটি লঙ্গার লিগামেন্ট, ইলিওটিবিয়াল ব্যান্ড, একটা খুব লম্বা, ওটা না মাসেলস এটা না লিগামেন্ট, একটা স্ট্রং, একটা বলতে পারেন লিগামেন্টাস মাসেলস এই ধরনের। তো এই রকমের এই মাসেলসগুলো যদি উইক হয় তাহলেও নিয়ের ওপরে প্রেশার আসে। তাহলে এই মাসেলস, লিগামেন্ট আর টেন্ডন এটাকে স্ট্রেনদেনিং করতে হবে। তাহলে মূলত স্ট্রেনদেনিং এক্সারসাইজ ফর মাসেলস, লিগামেন্ট অ্যান্ড টেন্ডন। 3 নম্বর হলো স্ট্রেচ। স্ট্রেচ এই জিনিসটা অনেক ক্ষেত্রে বেশ কনফিউজিং। আমি নি জয়েন্টে স্ট্রেচ করব নাকি মাসেলসে স্ট্রেচ করব নাকি লিগামেন্টের করব, কতটা স্ট্রেচ করব, এবং এই স্ট্রেচের ফলে সেই জয়েন্টের স্টেবিলিটিটা নষ্ট হবে কি না এটাও আমাকে একটু ভাবতে হবে। স্ট্রেচ করার জন্য কারণ হলো, একটি হলো যে তার মধ্যে যে স্টিফনেস তৈরি হয়েছে মাসেলসে আর লিগামেন্টে, সেই স্টিফনেসটাকে কমানো। রেঞ্জ অফ মোশন আনতে গেলে আমাকে একটুখানি স্ট্রেচ করতে হবে। সেটা ইলাস্টিসিটি, লিগামেন্টের বা মাসেলসের ইলাস্টিসিটি যদি কমে যায় সেটাকে বাড়ানোর জন্য স্ট্রেচ করতে হবে। এবার এই স্ট্রেচ শুধুমাত্র হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচ হতে পারে, কোয়াড্রিসেপসের হতে পারে, আর আসনের মাধ্যমে হতে পারে, প্যাসিভ স্ট্রেচ হতে পারে, অ্যাক্টিভ স্ট্রেচ হতে পারে, ডাইনামিক হতে পারে। এটাকে ডিপেন্ড করছে তার পেশেন্টের কীরকম কন্ডিশন তার ওপরে। আইসোমেট্রিক স্ট্রেচ হতে পারে। আবার স্ট্রেংথ বিল্ডিং এটা অনেক রকমের হয়, কনসেন্ট্রিক হতে পারে, ইসেন্ট্রিক হতে পারে, আইসোমেট্রিক হতে পারে, প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, ডাইনামিক হতে পারে। অনেক রকমভাবে স্ট্রেংথ আর স্ট্রেচ বাড়ানো যায়। টোটালি ডিপেন্ড করছে তার পেশেন্টের, তার যা বেসিক যে কন্ডিশন আছে তার উপরে একটা অ্যাসেসমেন্ট করে নিয়ে এই ধরনের বিভিন্ন রকমের এক্সারসাইজ তাকে একটা চার্ট তৈরি করতে হবে। এক্সারসাইজের পরে হলো ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা কিছু মেশিন ইউজ করি, যেমন ইউএসটি বা আল্ট্রাসাউন্ড ট্রিটমেন্ট, এসডব্লিউডি শর্ট ওয়েভ ডায়াথেরামি, আইএফটি ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, টেন্স ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। তো এইগুলো মূলত ইউজ করা হয় ব্যথা কমানোর জন্য। ব্যথাটা হয় তৈরি হয় নার্ভাস সিস্টেমের মধ্যে, যেটা মোটর নার্ভ এবং সেন্সারি নার্ভ, তার মধ্যে দিয়ে যে ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিশন হয় তার মধ্যে দিয়ে এই মাসেল স্টিমুলেটর এবং নার্ভ স্টিমুলেটর কাজ করে। আর এসডব্লিউডি আর ইউএসটি সেটা ভেতরে জয়েন্টের ভেতরে হিট তৈরি করে। হিট তৈরি করার জন্য সেখানে সার্কুলেশন বাড়বে, টক্সিন দূর হবে, যার জন্য সেখানে ব্যথা কমবে। এইভাবে
আমরা ফিজিওথেরাপির ক্ষেত্রে ইউজ করি কয়েকটি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। চার নম্বরে হাইড্রোথেরাপি। এবার হাইড্রোথেরাপিকে অনেকে ন্যাচুরোপ্যাথির মধ্যেও ইনক্লুড করে, আবার সেপারেটলি হাইড্রোথেরাপিও বলতে পারি। হাইড্রোথেরাপি হলো সহজ কথায় গরম জল আর ঠান্ডা জলের মিশ্রণ দিয়ে সেখানে জয়েন্টটিকে হিট তৈরি করা, যেন সেখানে সার্কুলেশন বাড়ে, সেখান থেকে যে যত টক্সিন তৈরি হচ্ছে সেটাকে বের করে দেয়। এবার ব্লাড সার্কুলেশন সেখানে যদি বেড়ে যায়, সেখানে ক্যালসিয়াম আসবে, নিউট্রিশন আসবে, জয়েন্টের যে ডিজেনারেশন হয়েছে, টিস্যুর যে ডিজেনারেশন হয়েছে, সেটি আস্তে আস্তে কিওর হবে, বা সেটা আরও তার যে স্টেট যে কন্ডিশন তৈরি হচ্ছে সেটা ইমপ্রুভ করবে। তো যে কোনো এই ট্রিটমেন্টের লক্ষ্য হলো মূলত দুটি, একটি হচ্ছে পেইন কমানো, আর একটা হচ্ছে জয়েন্টের মোবিলিটি বাড়ানো, আর এর সাথে কি করে আস্তে আস্তে সেখানে একটু রিমিডি দেওয়া যায়, সেটাকে আরও জয়েন্টের যে টিস্যুগুলিকে তার হেলথ ইমপ্রুভ করা যায়, সেখানে হিট দেওয়া, তার মধ্যে সার্কুলেশন বাড়ানো, এইগুলো হচ্ছে মূলত এইম। এর জন্য আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোনটা কোনটা ইউজ করব, প্রথমেই কোনটা ইউজ করব, তারপর কিভাবে ধীরে ধীরে প্রোগ্রেসিভলি সেই ইন্টেন্সিটি বাড়াবো, কি করে তার মধ্যে মোবিলিটি আনবো, এটা আমাকে ধীরে ধীরে তার অ্যাসেসমেন্ট করে আস্তে আস্তে প্রোগ্রেস করতে হবে। 5 নম্বর হলো যোগিক আসনা। এবার যোগিক আসনা এটাও একটা এক্সারসাইজ, আর আমি এখানে প্রথমেই এক্সারসাইজ বলেছি। যোগিক আসনাকে আমি একটু অন্যভাবে উল্লেখ করলাম এই কারণে, এর মধ্যে স্পেসিফিক কিছু আসনা আছে যেগুলিকে আমরা আমাদেরকে এই নিয়ের ওপরে শুধু নয়, পুরো পা এবং কোমরের ওপরে এফেক্টিভ। আর ফিজিওথেরাপির যে এক্সারসাইজ আমি বলেছি সেটা স্পেসিফিক্যালি কিছু এক্সারসাইজ, কিন্তু যোগিক আসনের মধ্যে সেই এক্সারসাইজটিকেই একটা নির্দিষ্ট বডির পশ্চারের ওপর দিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যেমন একটা আসনের নাম বলো দেখি। পশ্চিমোত্তা আসন, জানুশিরাসন, ওকে। আর দাঁড়িয়ে কোনো একটা অর্ধচন্দ্রাসন হতে পারে, অর্ধচন্দ্রাসন চলতে পারে। ট্রি পোজ ভালো কাজ করবে, স্ট্যান্ডিং মাউন্টেন ভালো কাজ করবে, ত্রিকোণাসন করবে কিন্তু কস আসলে। তাহলে কেন করছি এই আসনগুলো? কেন? জয়েন্টের স্ট্রেংথ বাড়াবে। বলো। তাদের ক্ষেত্রে উইথ সাপোর্ট, তাদের ক্ষেত্রে উইথ সাপোর্ট করতে হবে। ওই যে ওয়েট বেয়ারিং যে লেগ আছে তার মধ্যে বডি ওয়েট দিলে তার স্ট্রেংথ বাড়বে, কিন্তু সেটা ডিপেন্ড করবে কাকে কীরকমভাবে করাবে। সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, এক এক জনের ক্ষেত্রে এক একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে। আর যোগার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হলো রিল্যাক্সেশন। একটা আসন করলে আসন করার পরে তাকে রিল্যাক্স দিতে হবে। তুমি সেখানে প্রেশার দিলে তার টেনশন বাড়লো, তারপর রিল্যাক্সেশন দিলাম না, তাহলে তার মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হবে না, তার স্ট্রেস তৈরি হবে। আমি স্ট্রেসের মধ্যে স্ট্রেস দিলাম, তার মধ্যে রিল্যাক্সেশন করতে হবে। মোবিলিটি, এই যে আমি রেঞ্জ অফ মোশন বলেছি এক্সারসাইজের ক্ষেত্রে, মোবিলিটি তার ম্যানুয়াল আমি তাকে করাতে পারি। উইথ মোবিলিটিকে আমি রেঞ্জ অফ মোশন কিভাবে বাড়াতে পারি, এটাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করি, রেঞ্জ অফ মোশন একটা হতে পারে প্যাসিভলি, একটা হতে পারে অ্যাক্টিভলি। প্যাসিভলি হচ্ছে থেরাপিস্ট, সে তাকে তার জয়েন্টের মোবিলিটিতে সাহায্য করলো। কিভাবে তার ভেতরে নি জয়েন্টটাকে আমি কিভাবে একটুখানি সামান্য পুশ করে তার নি জয়েন্টের
টিবিয়া এবং ফিমারের মধ্যে যে আর্টিকুলার সারফেসকে একটুখানি মুভ করব। আর অ্যাক্টিভলি হচ্ছে পেশেন্ট নিজে থেকে করবে, রেঞ্জ অফ মোশন সে নিজে থেকে স্ট্রেংথে করবে। এটা আবার কিছু ওয়েট দিয়েও করা যেতে পারে। স্ট্রেংথ বিল্ডিংও, এই যে আমি স্ট্রেংথ বিল্ডিং লিখেছি, উইথ ওয়েট হতে পারে, উইদাউট ওয়েট হতে পারে, আইসোমেট্রিক হতে পারে, আবার কনসেন্ট্রিক হতে পারে। আইসোমেট্রিক হলো শুধুমাত্র তখন ধরো পশ্চিমোত্তাসন করছো, সেখানে বসে শুধুমাত্র কোয়াড্রিসেপস কন্ট্রাকশন করে, সেভাবেও হয়। আবার সামান্য একটু ওয়েট দিয়ে আমি একটা চেয়ারে বসিয়ে অ্যাঙ্কেলের উপরে একটু ওয়েট দিয়ে সেটাকে তুলতে বললেও স্ট্রেংথ বিল্ডিং হচ্ছে। তাহলে অনেক রকমভাবে অ্যাকর্ডিং টু চয়েস, অ্যাকর্ডিং টু তার যে ফিজিক্যাল কন্ডিশন, তার উপরে ডিসাইড করে একটা বেসিক কন্ডিশন থেকে আস্তে আস্তে এগোতে হবে। এবারে জয়েন্টের যে স্পেস, এইটা যদি আমি একটু বাড়াতে চাই, কারণ অনেক ক্ষেত্রে জয়েন্টের স্পেস ন্যারো হয়ে যায়, ছোট হয়ে যায়, তার জন্য আবার স্ট্রেচিং এটাকেও একটুখানি হেল্প করবে ট্র্যাকশন দিই। ট্র্যাকশন এটাকে বলে সহজ কথায় টান দেওয়া বা টানা। আমি পেশেন্টকে শুইয়ে বেডের ওপরে পায়ের দিক থেকে একটুখানি একটা ওয়েট ঝুলিয়ে দিয়ে ট্র্যাকশন দিতে পারি। আবার ম্যানুয়ালি তার কোমরটাকে বেল্ট দিয়ে বেডের সাথে বেঁধে আমি তাকে হাতের একটা প্রপার পজিশনে ধরে সেই টানও দিতে পারি। ট্র্যাকশন হলো, ট্র্যাকশন আর স্ট্রেচিং খানিকটা খুব সিমিলার হচ্ছে। আমি যদি স্ট্রেচিং করি তাহলেও জয়েন্ট মোবিলিটি বাড়বে, আবার ট্র্যাকশন দিলেও জয়েন্ট মোবিলিটি বাড়বে। কিন্তু ট্র্যাকশন দিয়ে জয়েন্টকে গ্যাপ করা যায় না, সেখানে মাসেলসের উপরে, সেটা মূলত মাসেলসের উপরে কাজ করে। মাসেলস একটুখানি সামান্য একটুখানি সফট হয়, তার ইলাস্টিসিটি বাড়ে। কেননা ডিজেনারেশন হওয়ার পর যে পেইন হয়, সেই পেইনটাকে পেইনের অ্যাগেনস্টে লিগামেন্ট টেন্ডন হয় কি একটু স্টিফ হয়ে যায়, সেটার মধ্যে একটুখানি রিজিডিটি আসে। সেটাকে লুজ করার জন্য আমাকে ট্র্যাকশন দিতে হবে বা স্ট্রেচিং করতে হবে। এবার আমি সেটাকে যৌগিক পদ্ধতিতে ট্র্যাকশন দিই বা স্ট্রেচিং করাই, তুমি যেটা বললে ত্রিকোণাসন, ওটাও একটা প্রসেস। মূলত হ্যামস্ট্রিং আর কোয়াড্রিসেপস এই দুটো, ইলিওটিবিয়াল ট্র্যাক্টেরও স্ট্রেচিং হয়। তার জন্য যেমন ধরো আমাদের, আমি বললাম হিপের পাশ থেকে নি অবধি নেমে গেছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এইটার একটা স্ট্রেচিং বলতে পারবে, বাট আসন বলতে পারবে পার্শ্বব উত্থানা আসন, সাইডে করে ফরওয়ার্ড বেন্ড করা, তাতে কিন্তু ওটা হবে। এবার তুমি বললে একজনের সিভিয়ার, একজন হয়তো বয়স্ক পেশেন্ট, তার এরকম সিভিয়ার নি পেন, তাকে আমি কি করে করাবো? তার ক্ষেত্রে প্যাসিভলি, তার ক্ষেত্রে সামনে একটা সাপোর্ট নিয়ে আমি পার্শ্বব উত্থানাসন বললাম, হ্যাঁ। তারপরে প্রসারিত পদ উত্থানাসন, হ্যাঁ, এটা করতে গেলে উইথ সাপোর্টে করতে পারি। সম্পূর্ণ কমপ্লিটলি একটা প্রপ ইউজ করে করতে পারি, যার মধ্যে কোনো স্ট্রেস হচ্ছে না, এভাবে করতে পারি। তাহলে মূলত এই 6টি হলো ট্রিটমেন্ট প্রসিজিওর। কিন্তু এই ধরনের নি পেন একটু মানসিকভাবে একটু ডিপ্রেশন তৈরি করে, সে মনের মধ্যে একটা ভয় তৈরি হয়। সেই ভয় থেকে তার হাঁটতে গেলে আমার ব্যথা লাগবে, সে পারছে না, এটা তার মধ্যে একটা সাইকোলজিক্যালি একটুখানি স্ট্রেস তৈরি করে। সেই স্ট্রেস কমানোর জন্য ধ্যান দেওয়া যায়, প্রাণায়াম দেওয়া যায়, তার মধ্যে কনফিডেন্স বিল্ডিং করা যায়। সে যখন কয়েকদিন আসন বা এক্সারসাইজ করবে, ধীরে ধীরে তার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে, আমি পারি, এটা অটো সাজেশন, আমি পারবো। তবে এই নিয়ের সাথে যে তার লাম্বার পেইন থাকবে না বা অন্য কোনো ডিজিজ বা ডিসঅর্ডার থাকবে না, সেটা নয়। হতেও পারে তার এর সাথে হয়তো প্রেশার আছে, তার ওভার ওয়েট আছে, তার ডায়াবেটিস আছে, বা কোনো কিডনির প্রবলেম আছে, বা কিছুই নেই, একটা স্পোর্টসম্যান, তার ইনজুরি থেকে হয়েছে। এটা ডিপেন্ড করবে আমার কাছে কী ধরনের স্টুডেন্ট আছে বা কী ধরনের পেশেন্ট আছে। তার অন্যান্য অনেক কিছু দেখতে হবে, তার ঘুম হচ্ছে কি না, তার ঠিকমতো বাওয়েল মুভমেন্ট ঠিকমতো আছে কি না, সেগুলোও দেখতে হবে। এদের অন্যান্য কন্ডিশনকেও এর মধ্যে ইনক্লুড করা হবে, সেটা একটুখানি সফটলি। মূলত আমাদেরকে ফোকাস করতে হবে কী করে স্ট্রেংথ, স্ট্রেচ আর মোবিলিটি বাড়ানো যায়। এরপরে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে গেইট ট্রেনিং। আমি শুধু বসিয়ে দাঁড় করিয়ে এর পরেও তাকে তো হাঁটতে হবে,
হাঁটতে গেলে মূলত যখন পেন হচ্ছে, এই হাঁটার কিভাবে সেটাকে আরও ইজি করা যায়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের যে বডির ফোর্স, আমাদের দাঁড়ালে, আমরা হাঁটলে আমাদের একটা সুন্দর একটা প্যাটার্ন থাকে। আমরা হ্যাবিচুয়ালি, আমরা তো আর ছোট্ট থেকে বা যখন আস্তে আস্তে আমরা গ্রোন আপ হচ্ছি, আমাদের সেই বডি সেন্সটা আমাদের কিছুটা নষ্ট হয়ে যায়, আমাদের অ্যাওয়ারনেসটা বডি থেকে আমাদের নানা রকম সাংসারিক কাজে, আমাদের প্রফেশনের মধ্যে আমরা সেটাকে আর ধরে রাখতে পারি না। এই যে বডি ওয়েট ট্রান্সফার করা, আমাদের হাঁটা স্টাইলটাকে ঠিক রাখা, প্রপারলি স্পাইনের অ্যালাইনমেন্ট রাখা, এইটার ওপরে বডি ওয়েট খুব ডিপেন্ড করে। তার জন্য কোনটা করতে হবে? স্পাইনের জন্য ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ করে চেস্ট আর অ্যাবডোমেনের স্ট্রেংথ তৈরি করা। অ্যাবডোমেন ব্রিদিং আর চেস্ট ব্রিদিং। ব্রিদিং করে স্পাইনকে যদি ঠিক রাখা যায়, অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ একটু ফরওয়ার্ড বেন্ড, কারোর ক্ষেত্রে একটু ব্যাকওয়ার্ড বেন্ড। এই চেস্ট আর স্পাইনের প্রপার পজিশন তৈরি করা যায়, তাহলেও কিন্তু নিয়ের ওপরে খুব চাপ কম পড়ে। তাহলে স্পাইনের প্রপার অ্যালাইনমেন্ট, হিপের প্রপার অ্যালাইনমেন্ট, নি পেনের সঙ্গে রিলেটেড হতে পারে স্কোলিওসিস, তার স্পাইন একটুখানি কোনো একটা দিকে একটু বেশি টার্ন হয়ে যেতে পারে। তারপরে এর সাথে কোমরে ব্যথা, লাম্বার স্পন্ডালোসিস আসতে পারে, জেনারেল উইকনেস থাকতে পারে। তার জন্য স্ট্রেংথ বৃদ্ধি করতে হবে, তার খাদ্য, তার ডায়েটের প্রপার ফলো করতে হবে, যে তার জন্য ডায়েট ভালো থাকে। তাহলে অনেকগুলো কন্ডিশন এর সঙ্গে যুক্ত আছে। তবে ব্রিদিং একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এক্সারসাইজের মধ্যে আমি রাখতে পারি যে ব্রিদিং, যত ভালো চেস্ট ব্রিথ এবং অ্যাবডোমেন ব্রিথ হবে, তত তার স্পাইনের অ্যালাইনমেন্ট বাড়বে, স্পাইনের প্রপার পজিশন ধরে রাখবে। এবার স্পাইনের ঠিকমতো পজিশন ধরে রাখলেই বডি ওয়েট ঠিক লাইন অফ ফোর্সের মধ্যে দিয়ে আমাদের পায়ের অ্যাঙ্কেল অবধি যাবে। গ্র্যাভিটির ওপরে তো আমরা দাঁড়িয়ে আছি, সবসময় আমাদেরকে গ্র্যাভিটি নিচের দিকে পুল করছে, আমাদের মাসেলসের রেজিস্ট্যান্স দিয়ে আমরা তার অ্যাগেনস্টে দাঁড়িয়ে থাকি। এই লাইন অফ ফোর্সটাই নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের নিয়ের যে শেপ আছে, জয়েন্টের শেপ আছে, এটা একটুখানি সামান্যতম যদি মিস অ্যালাইনমেন্ট হয়ে যায়, তখনই কার্টিলেজ আর লিগামেন্টের ওপরে চাপ আসে। এই প্রপার অ্যালাইনমেন্ট তৈরি করতে গেলে শুধু হাঁটুর ওপরে চাপ দিয়ে বা হিপের ওপরে চাপ দিয়ে হবে না, তার সাথে কোমর এবং তার সাথে চেস্ট আর অ্যাবডোমেন মাসেলস, অ্যাবডোমেন ব্রিদিং এবং একটুখানি অ্যাবডোমেন মাসেলসকে স্ট্রং করা। এগুলো একটা টোটাল বডির একটা প্রপার এক্সারসাইজ, একটা সিস্টেম, একটা প্রপার একটা প্ল্যানিং করে এগুলোকেও সামান্য সামান্য ইনক্লুড করতে হবে। শুধু হাঁটুর এক্সারসাইজ করলে তার সম্পূর্ণভাবে হবে না। আমাদের এই নিয়ের অ্যালাইনমেন্ট সামান্য একটু চেঞ্জ হয়ে যাবে কখন? যখন আমাদের কোমরের পজিশন ঠিক থাকবে না, আমাদের কোমরের স্ট্রেংথ থাকবে না, তখন এটা চেঞ্জ হবে। আমাদের হাঁটার সময়তে অনেকে হয়তো দাঁড়িয়ে ভালো আছি, কিন্তু আমি হাঁটার সময় একটু ঝুঁকে হাঁটছি কোনো একদিকে, তখনই আমাদের ওই লাইন অফ ফোর্স চেঞ্জ হয়ে গেলে নিয়ের ওপরে একটা এক্সেসিভ স্ট্রেস তৈরি হবে, আইদার সেটা ল্যাটারালি অথবা মিডিয়ালি। কারোর ক্ষেত্রে হয়তো একটু সামনে বেশি পড়লো, কেউ হয়তো হাঁটছে একটুখানি ঝুঁকে, কারো পাটা একটু ভাঁজ করে, তাহলে তাকে একটু গেইট ট্রেনিংও করাতে হবে। এই সমস্ত কিছু মিলেমিশে তবেই আমাদের মধ্যে তার মধ্যে একটা নতুন করে একটা কনফিডেন্স বিল্ড আপ হলো, তার বডির মধ্যে একটা নতুন এনার্জি তৈরি হলো, সে ভালো করে একটু এক্সারসাইজ করে ভালো হওয়ার পরে আরও কনফিডেন্টলি এক্সারসাইজ করতে থাকলো। সমস্ত মিলিয়ে মিশিয়েই একটা ট্রিটমেন্ট। ঠিক আছে, আর কোনো প্রশ্ন তোমার কিছু অমরেন্দ্র? আচ্ছা, ঠিক আছে। আর এরপরে আজকের সেশনটা মূলত এর মধ্যে রাখছি। আর এর মধ্যে তুমি যেটা বলেছিলে ওভারওয়েট, তো আজকাল তো আমাদের ফাস্টফুডের খাওয়ার পরিমাণ বেশি, আমরা তো ঘরে খুব মনে হয় কমই খাই, তার জন্য কিছু কোম্পানি আছে তারা তো লাভবান হয়ে যাচ্ছে। তো ডায়েটের মধ্যে যদি ভেজিটেবল
বেশি রাখা হয়, বিশেষত গ্রিন ভেজিটেবলস কম বেশি রাখা হয় এবং কার্বোহাইড্রেট একটু কম রাখা হয়, তাহলে এবং মিষ্টির জাতীয় খাদ্য সেগুলো একটু কম খাওয়া যায়, তাহলে ওভারওয়েট থেকে মুক্তি পাওয়া যাবে, ওবেসিটির হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কারণ ওভারওয়েট হলে সেইটাকে ওয়েট কমানো, তারপরে এক্সারসাইজ করা, তাহলে দুটো ফোকাস থাকবে, একটা হচ্ছে ওয়েট কমানো আর তারপরে এক্সারসাইজ করে স্ট্রেনথেন করা। ডায়েট একটু ফলো করতেই হবে। ডায়েটের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এবং অন্য মিনারেল রাখতে হবে, ভিটামিন B12 রাখতে হবে। আমাদের এখানে ভিটামিন ডি সহজলভ্য, আমরা সকালে উঠেই যদি একটুখানি সানরাইজের আমরা সূর্যের আলোর তলায় দাঁড়াই তাহলেই পাবো। আর যে কোনো খাদ্যের মধ্যে ফ্রেশ খাদ্যের ভেতরে যারা নন ভেজিটেরিয়ান, ডিম, মাছ, মাংসের ভেতরে প্রচুর রকম ভিটামিন ডি আছে, ক্যালসিয়াম আছে, আর এগুলোর মধ্যে থেকে ভিটামিন ডি নেওয়া, তাহলেই আমাদের ক্যালসিয়াম আর ভিটামিন ডি ডিপোজিট হলেই বোনের ডিজেনারেশন কম হবে। তাহলে ডায়েট কন্ট্রোল, তার সাথে এক্সারসাইজের মধ্যে ব্রিদিং এক্সারসাইজ, স্ট্রেচিং, স্ট্রেনথেনিং, কিছু পার্টিকুলার যোগা আসন করা, এর মধ্যে দিয়ে ভালো থাকা যায়। কিন্তু মাইন্ডকে একটুখানি যদি আমাদের স্ট্রেস ফ্রি করতে হয়, একটু ধ্যান, যে কোনো ক্ষেত্রে ব্রিদিং এবং ধ্যান, লাস্টে রিল্যাক্সেশন, এইভাবে একটা সুন্দর করে একটা প্ল্যানিং করে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আজকে আমাদের একটা ইন জেনারেল আলোচনা করলাম, এরপরে এই প্রত্যেকটা ভাগকে একটু ডিটেলসে আলোচনা করব। যেরকম যে এই রেঞ্জ অফ মোশন কি করে বাড়ানো যায়, তবে একটার সাথে যেহেতু অনেক কিছু যুক্ত থাকে, আমাকে 3-4 রকমভাবে সেটাকে ব্যাখ্যা করতে হবে। রেঞ্জ অফ মোশন একটা ওবেসিটি পেশেন্টে কীরকম হতে পারে, একটা পেশেন্ট যার ওয়েট কম সেটাও তো আসতে পারে, তার ক্ষেত্রে কীরকম হতে পারে, যে একটা স্পোর্টসম্যানে কীরকম হতে পারে, একটা ওল্ড এজ পিপলে কীরকম হতে পারে, একটি বয়স্ক মহিলার কীরকম হতে পারে, এইভাবে এক একটা করে আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। তার সাথে আমি তোমাদেরকে দিয়ে প্র্যাকটিক্যালি কী করে এক্সারসাইজটা করাবো সেটাও একটু ডেমনস্ট্রেট করব। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।